কাহিনী শুরু হয় একটি গভীর জঙ্গলের অন্ধকারময় দৃশ্যকে দেখিয়ে। একদল মানুষ নিঃশব্দে একটি অন্ধকার গুহার দিকে এগিয়ে যাচ্ছে। গুহার ভিতর প্রবেশ করতেই দেখা যায় এক বিভৎস দৃশ্য। মাঝখানে রাখা রয়েছে একটি অশুভ ইভিল মূর্তি, যার চারিপাশে গোল করে বসে একদল মানুষ অদ্ভুত ধরনের এক রিচুয়াল করছে, যাদের প্রত্যেকটির বুকে এক ধরনের রহস্যময় ট্যাটু আঁকা রয়েছে। হঠাৎ একটি নারকেল দিয়ে সজোরে একজনের মাথায় আঘাত করা হয় এবং সেই রক্ত সংগ্রহ করে চাপানো হয় সেই মূর্তির গায়ে। বোঝা যায় কোনো বিশেষ উদ্দেশ্য বা অভিশপ্ত ইচ্ছা পূরণের জন্যই এই ভয়ঙ্কর বলিদান। সিন কাট হয় এবং আমরা দেখি রক্তে ভেজা এক মহিলাকে, যার পাশে দাঁড়ানো একটি ছোট্ট মেয়ে। মেয়েটি কাপা গলায় বলছে, আমি আর হানিকে খুঁজে পাচ্ছি না কেন। সিন শিফট হয় এবং আমাদের কাহিনী 2013-তে চলে যায়, যেখানে একটি অফিসের মধ্যে সব কর্মচারী মিলে আনন্দ নামে একটি লোককে মারছিল। এমনকি সবাই আনন্দকে অফিস থেকে বার করে দেওয়া এবং তাকে পুলিশের হাতে দেওয়ার কথা অব্দি বলছিল। আনন্দ এমন কি করেছে এখানে তা ক্লিয়ার তো বলা হয় না, কিন্তু তার অফিসের ড্রয়ারে লেবু, লঙ্কা এবং ফুলের মতো অনেক তন্ত্র সাধনার জিনিস লক্ষ্য করা যায়। আনন্দকে অফিস থেকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়। সে সোজা বাড়ি ফিরে আসে। আমরা জানতে পারি আনন্দ স্ত্রী এবং একটি মেয়েও রয়েছে। ললিতা আনন্দের এই অবস্থা দেখে চিন্তিত হয়, কিন্তু আনন্দ বলে যখন থেকে মীরা জন্ম হয়েছে তার সময়টাই যেন খারাপ চলছে। বাড়ির ভিতরে ঢুকে আনন্দ একটি অদ্ভুত ধরনের মূর্তির ছবির সামনে জি পার করে পুজো শুরু করে। এরপর কাহিনী 6 বছর পরে শিফট হয়, অর্থাৎ 2019-এ। এরা এখন একটি অন্য জায়গায় থাকে। মীরাও এখন একটু বড় হয়ে গেছে। আনন্দ এখনো কোনো কাজ করে না। পুরো সংসারটি ললিতা একা হাতে চালাচ্ছে। তবুও আনন্দ ললিতার গায়ে হাত তোলে এবং দিন দিন তার আজব ধরনের তন্ত্র সাধনার বেড়েই চলেছে। পাড়ার লোক আনন্দের এমন অবস্থা দেখে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এখানে আবার সিন কাট হয় এবং আমরা 2022-এর ঘটনা দেখতে পাই। এরা আবার একটি অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকছে। মীরা এখন স্কুলেও যায় এবং ললিতা সেই স্কুলে অ্যাজ এ টিচার কাজ করে। এদের ঘরের উপরের তলাতে একটি মুসলিম ফ্যামিলি বাস করে, যেখানে একটি বাবা এবং তার মেয়ে থাকে। এই মেয়েটি মেয়ের স্কুলে গান শেখায়। মীরা তার মাকে জানায় সে তার কাছে গান শিখতে চায়, তাই ললিতা মীরাকে নিয়ে তাদের কাছে যায়। সেই লোকটি মীরাকে কোলে বসায়, কিন্তু আমরা লক্ষ্য করি লোকটি মীরাকে খারাপ ভাবে ছোঁয়ার চেষ্টা করছে। ললিতা জানায় গান শেখার তারও খুব ইচ্ছে ছিল, কিন্তু কাজের চাপে তার হয়ে ওঠেনি। মীরাকে গান শেখানোর জন্য মেয়েটি রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি আনন্দ এখনো তার তন্ত্রক্রিয়া নিয়েই ব্যস্ত। তাদের বাড়িতে সারংপানি নামক একটি ব্যক্তি আসে। সেই রিচুয়ালকে আরো আগে নিয়ে যাওয়ার কথা বলছিল। তার জন্য তার স্ত্রী ললিতাকে রাজি করাতে হবে। আমরা লক্ষ্য করি এদের বুকও সেই একই ধরনের ট্যাটু রয়েছে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তাদের এই কথাগুলি ললিতা শুনে নেয়। সারংপানি সেখান থেকে যাওয়ার পর ললিতা আনন্দের উপর রেগে যায়। সে বলে আনন্দ কোনো কাজ করবে না, এটা মেনে নিতে সে রাজি আছে, কিন্তু এসব অন্ধবিশ্বাস তন্ত্রমন্ত্র করে বলবে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। এটা শুনে আনন্দ রেগে ললিতার গায়ে হাত তোলে। এদের চিৎকার শুনে মুসলিম ফ্যামিলিটিও নিচে নেমে আসে। তা বলে মীরার আশেপাশে এই ধরনের পরিবেশ মীরার জন্য ঠিক নয়, তাই তারা মীরাকে উপরে নিয়ে চলে যায়। পরের দিন স্কুলে মীরা তার মাকে জানায় আগের রাত্রে সেই লোকটি মীরাকে খারাপ ভাবে ছোঁয়ার চেষ্টা করছিল, তাই মীরা ভয়ে সারা রাত শোকাতে কাটিয়েছে। কথাটি শুনে ললিতা ভয় পেয়ে যায় এবং বলে সে মীরাকে আর কোনোদিন একা ছাড়বে না, এমনকি সে আর আনন্দের সাথে ঝগড়াও করবে না। ললিতা বুঝে যায় এসবে মীরার ছোটবেলা নষ্ট হয়ে যাচ্ছে। রাত্রে ললিতা আনন্দের সাথে এই বিষয়ে কথা বলতে আসে। কথাটা শুনে আনন্দ তো খুশিই হয় এবং বলে তার কাজও প্রায় শেষ হয়ে এসছে। তারা শীঘ্রই বড় লোক হতে চলেছে, তার জন্য তাকে 10 দিনের জন্য শহরে যেতে হবে। ততদিন ললিতা এবং মীরা একটি আশ্রমে কাটাবে। কথাগুলি ললিতার পছন্দ না হলেও সে রাজি হয়ে যায়। পরের দিন ললিতা এবং মীরা শ্রীচক্র নামক একটি আশ্রমে যায়। সেখানে মা মেয়ে খুব খুশিতে দিন কাটায়। সেখানে লোকজনও বেশ ভালো। সেখানের আচার্য ললিতাকে নিজের বোনের মতো দেখে। ললিতাও আচার্যকে নিজের দুঃখের কথা বলে। মীরাকে নিজের হাতে সে খেলনা বানিয়ে দেয়। এখানের গুরুজি ললিতাকে বলে মীরার কুণ্ডলিতে দোষ থাকায় তার জীবনটি অনেক কষ্টে কাটতে চলেছে। 10 দিন পর আনন্দ তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে যেতে আসে। এখান থেকে যাওয়ার তাদের মনই ছিল না, কিন্তু যেতে তো হবেই। আনন্দ বলে সে একটি বড় ঘর পেয়েছে, এখন থেকে তারা সেখানেই থাকবে। যাওয়ার সময় আনন্দ আচার্যের সাথে খারাপ ভাবে কথা বলে। এখান থেকে বেরিয়ে তারা টোটো করে একটি বড় বাড়িতে পৌঁছায়। সেখানে তাদের সাথে সারংপানি এবং রাবণা নামের একটি মহিলা থাকবে অ্যাজ এ কেয়ারটেকার। মীরা এবং ললিতা ভেতরে গেলে আমরা দেখি তিনজন মিলে কিছু একটা আলোচনা করছে। আনন্দর হাতে একটি কাপড়ে মোড়া বিড়াল আকৃতির পুতুল রয়েছে। তারা বলছিল মীরাকে এটা দিয়ে প্র্যাকটিস করাতে হবে। রাত্রেবেলায় আনন্দ ললিতাকে বলে এই তন্ত্রক্রিয়াটির জন্য মীরাকে তাদের লাগবে। ললিতা কাঁদতে কাঁদতে বলে মীরাকে সে যেন এসবে না জড়ায়। আনন্দ কোনো মতে ললিতাকে মানিয়ে নেয় এবং তার হাতে কিছু টাকা দেয়। পরের দিন সকালে ললিতা মীরাকে বলে আজ তোমার বাবা তোমাকে কোথাও একটা নিয়ে যাবে, বাবা যা যা বলবে তুমি তার কথা শুনবে। মীরা রাজি হয়ে যায়। রাত্রিবেলায় আনন্দ এবং সারংপানি মীরাকে নিয়ে একটি ভাঙা নির্জন ঘরে যায়। সেখানে একটি লোক মীরাকে
একটা বস্তা দেয় যেটার ভিতরে একটা জ্যান্ত বিড়াল রয়েছে। সেই বস্তাটি নিয়ে মীরা গাড়িতে বসে। বাড়িতে পৌঁছে তারা মীরাকে একটি সাউন্ড প্রুফ রুমে নিয়ে যায়। এখানে রবনা সেই বিড়ালটিকে বেঁধে রাখে। এর মধ্যেই আনন্দ মীরাকে একটি বিড়াল আকৃতির পুতুলের গলায় ফাঁস বাঁধতে শেখাচ্ছিল। একদিন রাত্রে বিড়ালটি জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আনন্দ বলে সময় এসে গেছে। আনন্দ সেই রুমে গিয়ে মীরাকে একটি রশ্মি দেয়, যেটা দিয়ে মীরা একটা ফাঁস তৈরি করে। অন্যদিকে রবনা সেই ইভিল মূর্তির সামনে অদ্ভুত ধরনের পূজা শুরু করে। মীরা বিড়ালের গলায় ফাঁস লাগায়। দড়ির আরেকটি প্রান্ত ছিল আনন্দর হাতে। সারাংপানি জানায় বিড়ালের রক্ত বেরিয়েছে। কথাটি শুনে আনন্দ রশ্মিটি টেনে দেয়, ফলে বিড়ালটি সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে ললিতা বমি করে এবং অজ্ঞান হয়ে যায়। মীরাকে আবার সেই রুমে নিয়ে যাওয়া হয়। এবার মীরা সেই রক্ত নিজের হাতে করে একটি ঘটে ভরে। ঘরটি সারাংপানি সেই ইভিল মূর্তির কাছে নিয়ে যায় এবং অদ্ভুত ধরনের মন্ত্র পড়ে পুজো শেষ করে, অর্থাৎ রিচুয়ালটি সফল হয়েছে। পরের সিনে আনন্দ এবং সারাংপানির সাথে আমরা আরো দুটো মানুষকে দেখতে পাই। সারাংপানি বলে 10 দিনের মধ্যে আমাদের ক্লায়েন্ট সেই জিনিসটি নিয়ে বিদেশে ফিরবে, তাই শীঘ্রই তাদের সেই রিচুয়ালটি আবার করতে হবে। আনন্দ বলে এবার ললিতা আর মানবে না, তাই ললিতাকে রাস্তা থেকে সরাতে হবে। আমরা দেখি সারাংপানি সেই রিচুয়ালটির সাথে জড়িত প্রত্যেকটি মানুষকে অনেক টাকা দিচ্ছে। এই ক্লায়েন্টদের আসলে কি চাই, কেনই বা তারা এত টাকা দিচ্ছে, আর এই রিচুয়ালের আসল উদ্দেশ্য কি, এই সবের রহস্য আমরা মুভির আগে জানতে পারবো। আমরা দেখি ললিতা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। রবনা তাকে এক ধরনের জুস দেয়, যেটা খেয়ে ললিতার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। এর মধ্যে আমরা আনন্দ এবং রবনাকে ইন্টিমেট হতে দেখি, অর্থাৎ আনন্দ তার স্ত্রী এবং মেয়েকে মন থেকে অলরেডি মুছে ফেলেছে, এখন শুধুই তার টাকা চাই। ডক্টর এসে ললিতাকে এক ধরনের ইনজেকশন দেয়। এর ফলে ললিতার অবস্থা আরো খারাপ হতে শুরু করে, কারণ আনন্দ জানতো সুস্থ অবস্থায় ললিতা কোনোদিনই মীরাকে এই রিচুয়ালে চড়াতে দেবে না। এখানে ডক্টর এটাও বলে ইনজেকশন লাগানোর পর মুহূর্তেই ললিতা ভয়ানকভাবে অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, তাই এই মুহূর্তে তারা কেউ যেন ললিতার আশেপাশেও না যায়। তারা ললিতাকে বেঁধে বাইরে থেকে লক করে দেয়। অন্যদিকে মীরাকে দেখানো হয় সে বিড়ালের শব্দে ঘুম থেকে জেগে ওঠে। সামনে তাকালে সে চমকে ওঠে। সে দেখতে পায় তারই মতন দেখতে একটা বিড়াল রূপী মানুষ। মীরা তাকে জিজ্ঞেস করে সে কে, কেনই বা সে তার কাছে এসছে। বিড়ালটি বলে সে তার যমজ বোন, সে তাকে এখান থেকে বাঁচাতে এসছে। মীরা তাকে হানি নামে ডাকে, কারণ ছোটবেলায় তার মা তাকে এই নামেই ডাকতো। হানি মীরাকে বলে তার বাবাই তার মায়ের এই অবস্থা করেছে এবং তারা তাকে দিয়ে আবার এই রিচুয়ালটি করাবে। হানি মীরাকে তার মায়ের রুমের চাবিটিও দেখায়। মীরা বাইরে থেকে তার মাকে এক নজর দেখে। সে দেখে তার মা পাগলের মতো আচরণ করছে। এর মধ্যে আমরা আবারও আনন্দ এবং রবনাকে ইন্টিমেট হতে দেখি। রবনার বুকও সে একই ধরনের ট্যাটু রয়েছে, অর্থাৎ রবনাও এই কাল্টেরই একটি সদস্য। পরের দিন সেই ডক্টরটি আবার আসে, কিন্তু এবার মীরার জন্য। সে মীরাকে এক ধরনের ইনজেকশন লাগায়। এই ইনজেকশনের মাধ্যমে মীরার ফার্স্ট পিরিয়ড আসতে অনেক লেট হবে, কারণ এই রিচুয়ালটি এমন মেয়েকেই করতে হবে যার এখনো প্রথম মাসিক ধর্ম শুরু হয়নি। মীরা যেহেতু অলরেডি 12 বছর হয়ে গেছে, তাই তার যে কোনো সময়ে পিরিয়ড শুরু হতে পারে। আর একবার মাসিক ধর্ম শুরু হয়ে গেলে মীরা আর তাদের জন্য কোনো কাজের থাকবে না। এখানেও হানি মীরাকে জানায় এই ডক্টরটি তোমার ক্ষতি করার চেষ্টা করছে। কিছুদিন পর আবার একটি প্রেগনেন্ট বিড়ালকে আনানো হয়, যার সাথে মীরাকে আবার কিছুদিন থাকতে হবে, অর্থাৎ আবার সেম রিচুয়াল মীরাকে করানো হবে। এর মধ্যে আমরা হানিকে অনেকবারই দেখতে পাই। সে জানায় তার বাবা তার মাকে নিয়ে হসপিটাল যায়নি, সে তার মায়ের এবং তার আরো খারাপ অবস্থা করতে চলেছে। অন্যদিকে আশ্রমে সে আচার্য ললিতা এবং মীরাকে খুঁজতে খুঁজতে তাদের পুরনো বাড়িতে পৌঁছায়। এখানে সে জানতে পারে তারা এখান থেকে চলে গেছে, কিন্তু নতুন ঠিকানা কেউ জানে না। এইদিকে ললিতা এবং মীরাকে অনবরত ইনজেকশন লাগানো হচ্ছিল, যাতে তাদের স্বার্থসিদ্ধ হতে থাকে। দ্বিতীয় রিচুয়ালটিও সফল হয়। এমনি করতে করতে তারা মাসের পর মাস, বছরের পর বছর মীরাকে ব্যবহার করতে থাকে। এইসবে মীরা এবং ললিতার অবস্থা শোচনীয় হয়ে ওঠে। পরের দৃশ্যে আমরা আনন্দ এবং সারাংপানিকে তাদের একটি ক্লায়েন্টের সাথে কথা বলতে দেখি। তাদের কথা শুনে ফাইনালি আমরা জানতে পারি এই রিচুয়ালের আসল উদ্দেশ্য। সারাংপানি বলে বিড়ালের গর্ভজল এতটাই শক্তিশালী যে এটা যার কাছে থাকে সে পুরো দুনিয়ার উপর রাজ করতে পারে। দেবী ষষ্ঠীকে তান্ত্রিক জগতের ইষ্ট দেবতা মনে করা হয়, আর এই ষষ্ঠীরই বাহন হলো বিড়াল। ষষ্ঠীর উপাসনা করা হয় ইচ্ছা পূর্তির জন্য, তাই বিড়ালের গর্ভজল যার কাছে থাকবে তার টাকা, নারী সম্পত্তির কোনোদিন অভাব হবে না। কিন্তু এই গর্ভজল হাসিল করা এতটা সহজ নয়, কারণ বিড়ালের বাচ্চা জন্ম নেওয়ার পরেই বিড়ালটি তাদের বাচ্চাকে এই গর্ভজল খাইয়ে দেয়। তাই বিড়ালটিকে মারার এবং সেই গর্ভজলকে আরো শক্তিশালী করার এক ধরনের বিশেষ প্রসেস রয়েছে। তারপর সেই গর্ভজলটিকে একটি কুমারী মেয়েকে ঘটে ভরতে হবে, যার এখনো প্রথম পিরিয়ড আসেনি। তারপর সেই জল এক ফোঁটাও না ফেলে পূজারী নিজের ঘরের উঠোনে দক্ষিণ মুখে পুঁতে দেয়। সেখানে কাটা গাছ লাগানো হয়। সেই কাটা গাছগুলি যত বড় হবে তাদের উন্নতির হারও ততই বাড়বে। এই জন্যই এরা ইনজেকশন দিয়ে মীরার
বিড়াল এই অবস্থা করেছে যাতে মীরাকে দিয়ে বারবার এই রিচুয়ালটি করানো যায় এবং বিড়ালের সেই গর্ভজল তারা চোরা দামে বড়লোকদের বিক্রি করতে পারে। অন্যদিকে আমরা মীরাকে দেখি, তাকে একটা জ্যান্ত লাশ বানিয়ে দেওয়া হয়েছে। তাকে দেখে যেন মনে হচ্ছে সে ভেতর থেকে পচে যাচ্ছে। একদিন আনন্দ বাইরে যাওয়ার সময় মীরাকে বলে তার ফিরতে দেরি হবে, সে যেন রবনাকে বিরক্ত না করে। অর্থাৎ ঘরে এখন মীরা, রবনা এবং অসুস্থ ললিতা রয়েছে। হঠাৎ ডোরবেল বেজে ওঠে। রবনা দরজা খুলে, কিন্তু আমাদের দেখানো হয় না দরজার বাইরে কে এসছে। আনন্দ এবং সারঙ্গবাণী ফিরে এলে তারা রবনাকে আর কোথাও দেখতে পায় না। তারা ভাবে সে হয়তো সব টাকা নিয়ে পালিয়ে গেছে, কিন্তু তারা তাকে সব টাকা সুরক্ষিত রয়েছে। তাহলে রবনা গেলটা কোথায়? এখানে আমরা দেখি একটি লোক তার ছোট্ট মেয়েকে তাদের কাছে নিয়ে এসছে। অর্থাৎ এবার এই মেয়েটি এই রিচুয়াল করবে। মীরা এখন অনেক বড় এবং কমজোর হয়ে গেছে, তাকে দিয়ে আর এই রিচুয়াল করানো যাবে না। তাই তারা আরেকটি মেয়ে জোগাড় করেছে যে মীরার পরিবর্তে এই কাজটি করবে। পূজার জন্য আনন্দ এবং সারঙ্গপানি মেয়েটিকে নিয়ে সেই গুহাতে যায়, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। অন্যদিকে হানি মীরাকে বলে এখন ঘরে কেউ নেই, তাই তারা চাবি খুলে মার সাথে দেখা করতে পারে। হানির কথা শুনে মীরা ললিতার কাছে পৌঁছায়। মানসিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও সে তার মেয়েকে চিনতে পারে। মীরা বলে তাকে তার বোন হানি এখানে নিয়ে এসছে। ললিতা বুঝে যায় মীরা হ্যালুসিনেট করতে শুরু করেছে। ললিতা মিথ্যে বলে সেও হানিকে দেখতে পাচ্ছে। হানি বলে এখন তাদেরকে তার মাকে বাঁচাতে হবে। মীরা আনন্দ সোডার বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আনন্দ বাড়ি ফিরতে সেই মেয়েটিকে সাউন্ড প্রুফ রুমে রেখে দেয় এবং রোজের মতো মদের সাথে সোডা মিক্স করে খায়। ওষুধের কারণে আনন্দ অজ্ঞান হয়ে যায়। ললিতা বেরিয়ে আনন্দকে একটা ঘুমের ইনজেকশন লাগায়। তারপর তাকে সেই সাউন্ড প্রুফ রুমে নিয়ে যায়। মীরা সেই বিড়ালটির সাথে মেয়েটিকেও মুক্ত করে দেয়। এতদিন পর সেই বদ্ধ রুম থেকে বেরিয়ে ললিতা স্বাধীনতার আনন্দে বৃষ্টিতে ভেজে। তারপর সেই ইভিল মূর্তির কাছেই ললিতা আনন্দের মাথায় আঘাত করে। তারপর তাকেও সেই বিড়ালগুলির মতোই দড়ি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলে। ললিতা সেই মূর্তিটিকেও আগুন লাগিয়ে দেয়, কারণ এখানে আজ পর্যন্ত অনেক নোংরামো হয়েছে। রক্ত মাখা মুখে ললিতা একটা ভয়ানক হাসি হাসে। এখানেই সিন কাট হয়ে যায়। পরে সকালে বাড়িতে পুলিশ আসে, তারা ললিতাকে গ্রেপ্তার করে। মাটিতে খোদাই করলে অজস্র বিড়ালের কঙ্কাল পাওয়া যায়। এখানে পুলিশ নতুন মেয়েটিকেও উদ্ধার করে এবং তার কথা মতো সারঙ্গপানিকেও গ্রেপ্তার করে। মিডিয়া জুড়ে একটাই খবর, কালো জাদুর কবলে পড়ে শেষ হয়ে গেল পুরো পরিবার। ইনজেকশন দিয়ে শান্ত করে তার কাছে কনফেশন নেওয়া হয়। ললিতা পুলিশকে সবটা জানায় কিভাবে তন্ত্র সাধনা চক্করে পড়ে তাদের একমাত্র মেয়েকেও আনন্দ ছাড়েনি, তাই সে আনন্দকেও সেভাবেই মেরে ফেলেছে। এখানে ললিতা এমন একটি কথা বলে যেটা শুনে অ্যাজ এ অডিয়েন্স আমরাও চমকে উঠি। ললিতা শুধু আনন্দকেই মারেনি, তার প্রথম শিকার ছিল রবনা। সেদিন দরজার বাইরে আশ্রমের আচার্য তাদের সাথে দেখা করতে এসেছিল। তাদের নতুন বাড়িটি খুঁজতে তার 3 বছর সময় লেগেছে। অর্থাৎ আনন্দ মীরা এবং ললিতার উপর 3 বছর ধরে একই টর্চার চালিয়ে যাচ্ছে। আচার্য গেটের বাইরে থেকেই মীরাকে দেখতে পেয়ে যায়। রবনা জানায় মীরা এবং ললিতা দুজনে অসুস্থ রয়েছে। মীরার এই অবস্থা দেখে আচার্যের সন্দেহ হয় এবং সে জানায় ললিতার সাথে দেখা না করে সে এখান থেকে কিছুতেই যাবে না। বাধ্য হয়ে রবনা ললিতাকে ইনজেকশন দিতে চায়, যাতে আচার্য ললিতাকে দেখে পাগল মনে করে। কিন্তু রবনা ভুলে গিয়েছিল ইনজেকশন দেওয়ার পর ললিতা কতটা ভায়োলেন্ট হয়ে যায়। এই মুহূর্তে ললিতা নিজের চেন দিয়ে রবনার গলায় আঘাত করে এবং তাকে মেরে ফেলে। এই সময় আচার্য এবং মীরা তার রুমে আসে। তারা তাকে রবনা মারা গেছে। আচার্য ললিতাকে নিজের বোন মনে করত, তাই ললিতার এই অবস্থা থেকে আচার্য তার সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আচার্য রবনার মৃতদেহটিকে গার্ডেনে পুঁতে দেয়। তাই হঠাৎ করে আনন্দ এবং সারঙ্গপানি রবনাকে খুঁজে পাচ্ছিল না। এখানে ললিতা আরো একটি ভয়ানক কনফেশন করে। আনন্দকে মারার পর সে তার মেয়ে মীরাকেও মেরে ফেলেছে। মীরার অবস্থা দেখে ললিতা বুঝে গিয়েছিল মীরার আর কোনো ভবিষ্যৎ নেই। ইনজেকশন দিয়ে দিয়ে তারা তার গ্রোথ আটকে ফেলেছে, এমনকি সে এখন পাগলও হয়ে গেছে। তাই তো সে একটা কাল্পনিক চরিত্রকে এইভাবে দেখতে পাচ্ছে। ললিতা বুঝে যায় তার মেয়ের এই জীবনটি অলরেডি নষ্ট হয়ে গেছে, বাকি জীবনটাও তার কষ্টেই কাটবে। তাই ললিতা মীরাকে এই কষ্টের জীবন থেকে মুক্তি দিয়ে দেয়। সেই সিনে মীরা এবং ললিতার আশ্রমে কাটানো দিনগুলিকে দেখানো হয়। এইখানেই এই ব্ল্যাক ম্যাজিক 3 এর মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল হানি মুভির ফুল এক্সপ্লেনেশন। আপনাদের মুভিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এক্সপ্লেনেশনটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমি আবারও আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।